গল্পকথার আসর, কিছু ভয় আর কিছু রোমাঞ্চকর ঘটনা। প্রতি শুক্রবার রাতে আর প্রতি রবিবার দুপুরবেলা থাকবে আপনাদের জন্য ঘটনার সম্ভার। নমস্কার, আমি রুমকি। গল্পকথার আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে ঘটনাটা আপনাদের সাথে ভাগ করে নেব, সেই ঘটনায় যাবার আগে আপনাদের জন্য থাকবে কিছু অজানা কথা। তার আগে বলে রাখি, এই যে ঘটনাটা আজকে বলতে চলেছি, ঘটনাটা যেমন প্যাথেটিক তেমনই ভয়ের। কারণ কিছু মানুষের শুধুমাত্র স্বার্থ সিদ্ধির জন্য মানুষ যে ঠিক কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, আজকের ঘটনা তারই প্রমাণ দেবে। অজানা কথায় আজ থাকবে মহাকালের কথা, থাকবে শিবলিঙ্গ ও জ্যোতির্লিঙ্গের মধ্যে কোথায় তফাৎ। শিবলিঙ্গ আসলে যে কেউ স্থাপন করতে পারে, কিন্তু জ্যোতির্লিঙ্গ সে স্বয়ংভূ, অর্থাৎ নিজেই বা স্বয়ং শিবলিঙ্গ রূপে অধিষ্ঠিত হয়েছেন। 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে আমাদের, তার মধ্যে মহাকাল অন্যতম। উজ্জয়ন, যার আগের নাম অবন্তীনগর ছিল, সেখানে ছিলেন 4 ঋষি যারা শিবের উপাসনা করত। দূষণ নামে এক রাক্ষস নিজেকে রাজা ঘোষণা করেন এবং চালাতে থাকেন অসহনীয় অত্যাচার। তার অত্যাচারে প্রজারা এবং ওখানকার যে সমস্ত ঋষিবর্গ ছিলেন, তারা সকলে অতিষ্ঠ হয়ে ওঠেন। সেই সময় এই 4 ঋষি শিবের উপাসনা করতেন। এই কথা যখন দূষণ জানতে পারে এবং সে যখন তাদের বধ করতে আসে, তারা এতদিন ধরে যে শিবলিঙ্গের উপাসনা করতেন, সেই শিবলিঙ্গ মাটির তলায় প্রবেশ করেন এবং সেখান থেকে উঠে আসেন দেবাদিদেব মহাদেব। এরপর তিনি এসে এই রাক্ষসকে হত্যা করেন। তখন এই 4 জন ঋষি ভগবান দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা করেন যেন এই রাজ্যে আর কোনোদিন কোনো রাজা না আসেন। দেবাদিদেব মহাদেব যেন একমাত্র রাজা হয়ে থাকেন এখানে। মহাদেবও তাদের উপাসনায় খুশি হন এবং তিনি আশীর্বাদ করেন তার জ্যোতির্লিঙ্গ সেখানে স্থাপন হবে। তারপর মাটির তলা থেকে স্বয়ং শিবশম্ভু উঠে আসেন শিবলিঙ্গ রূপে। সেই থেকে মহাকাল অধিষ্ঠান করেন এই উজ্জয়ন নগরে। তারপর থেকে আজ পর্যন্ত কোনো রাজা, কোনো নেতা, কোনো মন্ত্রী সেখানে গিয়ে রাত কাটাতে পারেন না। বলা হয় সেখানে নাকি থাকলে তাদের জীবনে নেমে আসে চরম বিপর্যয়। তাই সেখানে একমাত্র বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব মহাকাল রূপে। তিনি সেখানকার রাজা। এবার শুরু করব আজকের ঘটনা। আজকের ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি হলেন তিথি সামন্ত। তার বাপের বাড়ি রানাঘাটে। আজকে যে ঘটনাটি আপনাদের সামনে বলবো, সেই ঘটনাটি আজ থেকে প্রায় 6 বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনা। তিথিদি তখন বিয়ে হয়নি, তিনি রানাঘাটেই ছিলেন এবং ঠিক তার পাশের বাড়িতেই ঘটেছিল এই মর্মান্তিক ঘটনাটি। তাদের ঠিক পাশের বাড়িতেই থাকতো অর্পিতা। খুব ছোট থেকে অর্পিতাকে সে মানুষ হতে দেখেছে। একসময় অর্পিতাদের বাড়ির ব্যাকগ্রাউন্ড, মানে তাদের বাড়ির অর্থনৈতিক অবস্থা খুবই ভালো ছিল। তার বাবা একটা ভালো কোম্পানিতে চাকরিও করতেন, কিন্তু তার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং বেশ কয়েকদিন তিনি কাজেও যেতে পারেননি। প্রাইভেট কোম্পানি, তারা তো আর অত কিছু শুনবে না। এরপর সেই কোম্পানিটা তার বাবাকে সেখান থেকে বহিষ্কার করেন। তখনও তার বাবা বেশ অসুস্থ। এরপর তারা যখন গিয়ে সেই কোম্পানিতে কথা বলে, সব কিছু জানায়, তার বাবার শারীরিক অবস্থার কথা জানায়, কোম্পানি কিছু টাকা দিতে রাজি হয় ঠিকই, কিন্তু হঠাৎ করে কোম্পানি কোনো এক কারণবশত পুরোপুরি বন্ধ হয়ে যায়। তখন তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। তখন অর্পিতার বয়সও খুবই কম, সে তখন মাত্র ক্লাস 11-এ পড়ে, সামনেই উচ্চ মাধ্যমিক। কোনো রকম সে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দেয়, কিন্তু পরীক্ষার রেজাল্ট তার খুব ভালো হয়, কারণ অর্পিতা প্রচণ্ড মেধাবী একজন স্টুডেন্ট ছিল। তারপরে সে তার পড়াশোনার পাশাপাশি
টিউশন করতে শুরু করে। আর একদিকে অর্পিতার মা কোনো রকম সেলাই করে, লোকের বাড়ি রান্নার কাজ করে দিন চালাতে শুরু করে। এদিকে অর্পিতার বাবা তখন প্রায় অসুস্থ, প্রায় দিনই তাকে নিয়ে ডাক্তারখানা দৌড়াতে হয়। এই সব করে তাদের অবস্থা দিনে দিনে আরও খারাপ হতে থাকে। কিন্তু বলে না, এক সময় ভগবান ঠিক মুখ তুলে তাকায়। এরপর অর্পিতার টিউশনের পরিমাণও বাড়তে থাকে। অনেক ছোট ছোট ছেলেমেয়েরা তার কাছে পড়তে আসতে শুরু করে। আর অর্পিতাও পড়াতে পড়াতে গ্র্যাজুয়েশন কমপ্লিটও করে। তারপরে সে একটা ভালো চাকরিও পেয়ে যায়। এদিকে এই যে অর্পিতার মা, সে নিজে সেলাই করতো বাড়িতে এবং লোকের বাড়িতে রান্না করতো, সে রান্নার কাজটা বন্ধ করে দেয়। কারণ ততদিনে তার সেলাইয়ে বেশ নামডাকও হয়ে গেছে, সে ভালো ভালো অর্ডারও পেতে শুরু করে। তাদের অবস্থা আস্তে আস্তে বেশ উন্নতির দিকে যাচ্ছিল। এদিকে অর্পিতা টিউশনও চালাচ্ছে এবং তার সাথে চাকরিও করছে। সুতরাং তাদের আর আগের মতো খাবার চিন্তা করতে হতো না। তার বাবার ওষুধপত্র ঠিক জোগাড় হয়ে যেত। বাড়িতে সচ্ছল অবস্থা ফিরে আসে। আস্তে আস্তে তার বাবাও সুস্থ হতে শুরু করে। এর মধ্যে এই যে অর্পিতা মেয়েটি এতটাই ভালো ছিল যে পাড়ার সব লোকেরা তাদের প্রচণ্ড ভালোবাসত। আগে তারা চোখের সামনে দেখেছে মেয়েটি কত কষ্ট করে সংসারটা চালায়। তার মধ্যে মেয়েটি কিভাবে আদর যত্নের সংসারটাকে দাঁড় করাচ্ছে। তার এই যে অধ্যাবসায়, তার সাথে তার যে এই উপস্থিত বুদ্ধি এবং কর্মক্ষমতা সব লোককে অবাক করে দিত। মেয়েটি কি সুন্দর সংসারটার হাল ধরেছিল। এরপর তো আস্তে আস্তে ওর বাবা সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। সেও তখন আরেকটি নতুন কোম্পানিতে যোগ দেয়। এখন তাদের পরিবার একদম সুখী পরিবার বলা যায়। এই সব হয়ে যাওয়ার পর একদিন তার বাবা মা স্থির করে তারা ঘুরতে যাবে, তারা মহাকালের দর্শনে যাবে। এদিকে ঘরে তখন একা অর্পিতা। তাকে একা রেখে কি করে বাবা মা বেরিয়ে যায়। তখন তার বাবা মা ঠিক করে তার দিদাকে এসে এখানে কদিন থাকতে বলবে, আর তারপর তারা চলে যাবে দুজনে মিলে মহাকালের দর্শনে। যখন টিকিট কাটা হয়ে যায়, সব ঠিকঠাক তারা যাবে বলে হঠাৎ করেই জানা যায় ঠিক তার দুদিন আগে অর্পিতার এক খুব কাছের বান্ধবীর মা মারা যায়। সেই বান্ধবী সম্পূর্ণ একা হয়ে পড়ে। এদিকে তার বাবাও ভেঙে পড়ে সম্পূর্ণ। অর্পিতা তার সেই বান্ধবীর পাশে গিয়ে দাঁড়ায়। যাবতীয় কাজ তার বন্ধুর সাথে সেও করে, এমনকি শ্মশানেও যায় অর্পিতা। কিন্তু শ্মশান থেকে ফেরার পর অর্পিতার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে। সে কথাবার্তা বলা কমিয়ে দেয়, কেমন যেন নিজেকে গুটিয়ে নিতে থাকে। ধীরে ধীরে তার চোখের তলায় কালি পড়তে থাকে। বাড়ি থেকে বেরানো একেবারে বন্ধ করে দেয়। তার বাবা মা যদি কোনো কথা জিজ্ঞাসা করত, তাহলে সে খুব অল্প কথায় উত্তর দেয়। হঠাৎ করে তার যে জন্মনে একটা ব্যাপার ছিল, সেটাই যেন ধীরে ধীরে কোথাও উধাও হয়ে যেতে থাকে। তারা ঠিক করে যে যাওয়াটা ক্যান্সেলই করে দেবে, তারা আর যাবে না। কিন্তু অর্পিতা তাদের বারবার বলে কোনো ভয় নেই, যদি তেমন কিছু হয় তাহলে সে হসপিটালে, মানে জেলার যে হসপিটাল আছে সেখানে গিয়ে ভর্তি হয়ে যাবে। আর দিদা তো রয়েছে, তেমন হলে মামা মামিকেও ডেকে নেবে। তার বাবা মার তবু যেন মনটা মানতে চাইছিল না। এদিকে তার মামা মামিও তাকে বলে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই যেন তাদের জানাতে না ভোলে। কোনো অসুবিধা বুঝলে তারা তাড়াতাড়ি অর্পিতাদের বাড়িতে চলে আসবে। আর অর্পিতার বাবা মাকে নিশ্চিন্তে চলে যেতে বলে মহাকাল দর্শনে। এরপর অর্পিতার বাবা মা মহাকাল দর্শনে বেরিয়ে পড়ে, কিন্তু তাদের মন যেন পড়ে থাকে সেই বাড়িতেই। কিন্তু যত দিন যেতে থাকে অর্পিতার শরীরের অবস্থা দিনে দিনে তত অবনতির দিকে যায়। অর্পিতার মামা তা জানতে পেরে তাড়াতাড়ি তাকে ডাক্তারখানায় নিয়ে যায়। ডাক্তার দেখিয়ে যে যে রিপোর্ট করে তাতে সব কিছু নর্মাল ছিল, অথচ অর্পিতার চোখে মুখে কালি পড়ছে। অর্পিতা একেবারে চুপচাপ হয়ে গেছে, কথা বলা প্রায় সবার সাথে বন্ধ করে দিয়েছে।
একা একা থাকে ঘরের মধ্যে, সবসময় দরজা দেয়া থাকে। আর এই অবস্থা দেখে মামা মামির ভয় বাড়তে থাকে। তার মামা মামি কিছুই জানায় না এই অর্পিতার বাবা মাকে। অর্পিতার বাবা মা যখনই অর্পিতার সাথে কথা বলার কথা বলে, অর্পিতার মামা মামি বলে ও এখন কোনো না কোনো কাজে ব্যস্ত আছে, না হলে ও বাইরে আছে। কিন্তু অর্পিতার বাবা মা জানে অর্পিতা এতটাই রেসপন্সিবল নয়। সে এত দিন হয়ে গেছে বাবা মার সাথে কথা না বলে রয়েছে, এটা কি করে সম্ভব? তাই তখন তার মা তার মামাকে বলে যে তোর কি হয়েছে, একবার আমাকে বল যে সত্যি অর্পিতা ঠিক আছে কিনা, অর্পিতার কোনো অসুবিধা হচ্ছে না তো, বা অর্পিতা ঠিক আছে তো, ওর কিছু হয়নি তো। অর্পিতার মামা শুধু একটা কথা বলে, তোরা পুজো দিয়ে যত তাড়াতাড়ি পারিস ফিরে আয়। তারই মধ্যে অর্পিতা কয়েকদিন হলো খাওয়াও ছেড়ে দিয়েছে সম্পূর্ণ। সে নিজেকে ঘরেতে একেবারে বন্ধ করে ফেলেছে। লাস্টে বাধ্য হয়ে অর্পিতার মামা অর্পিতার মাকে সব কথা বলে। ওর মা জানতে পেরে অবাক হয়ে যায় এবং হাউ হাউ করে কাঁদতে শুরু করে। তাড়াহুড়ো করে কোনো রকম একটা ট্রেন ধরে অনেকগুলো ভায়া হয়ে তারা কোনো রকম বাড়ি পৌঁছায়। এরপর তারা বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে তারা নিজের মেয়েকে দেখে সম্পূর্ণ অবাক হয়ে যায়। তার মেয়েকে তারা আর চিনতেই পারছে না। অত সুন্দর জন্মনে একটা মেয়ে কেমন যেন রোগা কাঠি হয়ে গেছে। তার চোখে মুখে যেন কষ্টের ছাপ। সে কারোর সাথে কথা বলছে না, সারাক্ষণ ঘরে দরজা দিয়ে ভিড় করে যাচ্ছে, আর বারবার সেই ঝুঁকছে উঠছে এরম করছে। বারবার সে নিজের মতো করে দোল খাচ্ছে আর মাথা চুলকাচ্ছে। মাথা চুলকাতে মাথার চুল ছিঁড়ে সারা ঘরময় পড়ে রয়েছে। এই অবস্থা দেখে অর্পিতার বাবা আর নিজেকে সামলাতে পারে না। সে চিৎকার করে কেঁদে ওঠে। অর্পিতার কাছে দৌড়ে গিয়ে বলে, কি হয়েছে তো, কি করে এই দশা হলো? অর্পিতার মামাকে গিয়ে বলে, কেন এমন অবস্থা, তোরা আমাকে আগে জানাসনি? এই দশা থেকে আমি আমার মেয়েকে কি করে উদ্ধার করব? কারোর কাছে তখন কোনো উত্তর নেই। অর্পিতা তখন কাউকেই চেনে না, না বাবাকে না মাকে, কাউকে না। এর মধ্যে তার মা বাবা ডাক্তারখানায় নিয়ে যায়। ডাক্তার দেখে পর্যন্ত অবাক হয়ে যায়, এই কি অবস্থা। অথচ যখন রিপোর্ট করতে দেয়, দেখে রিপোর্টে তেমন কিছু নেই, তবে সারাক্ষণ না খেয়ে থেকে মেয়েটির শারীরিক দুর্বলতা তাতে প্রকাশ পায়। ডাক্তার তাকে স্যালাইন দেওয়ার ব্যবস্থা করতে বলে, কিন্তু তাকে স্যালাইন দেবে কোথায়? সে তো চিৎকার চেঁচামেচি তখন শুরু করেছে সে বাড়িতে যাবে বলে। তাকে কেউ ধরে রাখতে পারছে না। লাস্টে বাধ্য হয়ে তার বাবা মা বলে বাড়িতেই তাই ব্যবস্থা করতে হবে। কিন্তু বাড়িতে রাখাও তাকে বিপজ্জনক হয়ে পড়েছে। সে হাতে কোনো রকম স্যালাইন তো দিতেই দিচ্ছে না, তার কাছে পর্যন্ত কাউকে ঘেঁষতে দিচ্ছে না। অর্পিতার এরকম অবস্থা দেখে শেষে তার মামি বলে, এই যে অবস্থা দেখছি, একটা ওঝা কিংবা অন্য কারোর কাছে দেখালে কি ভালো হতো না? তখন অর্পিতার বাবা লাস্টে বাধ্য হয়ে সেই পন্থা গ্রহণ করে। এরপর ওঝা ডাকা হয় বাড়িতে। ওঝা যখন আসে অর্পিতাকে দেখে হতবাক হয়ে যায়। সে বলে একে যে পজেস করেছে সে একটা ভয়ঙ্কর আত্মা, সে প্রচণ্ড উগ্র, তাকে ছাড়ানোর ক্ষমতা তার নেই। তার সাথে আরও একটা এন্টিটি ওর শরীরে ঢুকে রয়েছে। এই বলে সে তো বেরিয়ে যায়, কিন্তু তারপর দিন থেকেই অর্পিতা সারা গায়ে ঘায়ের মতো বেরাতে শুরু করে। গন্ধে ঘরেতে ট্যাকা দায় হয়ে পড়ে। এই দগদগে ঘা দেখে অর্পিতার বাবা মার তখন মাথায় হাত, কি করে মেয়েকে বাঁচাবে। আবার সে তারা দৌড়ে যায় সেই ওঝার কাছে। ওঝাকে বলে কোনো একটা উপায় বার করতে, যেখানে নিয়ে যেতে হয় সেখানে নিয়ে যাওয়া হবে, কিন্তু অর্পিতাকে যেন বাঁচানো হয়। ওঝা তখন শুনে বলে এই কাজ তার দ্বারা কোনো মতেই সম্ভব নয়, তবে কামাখ্যায় একজন থাকেন যিনি তন্ত্র সাধক, তার দ্বারা হয়তো এই কঠিন এন্টিটি থেকে মুক্তি পাওয়া সম্ভব হলেও হতে পারে। এরপর সেই ওঝা
খবর পাঠান তাকে। তারও আসতে 2-4 দিন তো সময় লাগবে, সেই সময়টা তাকে দিতেই হবে। ইতিমধ্যে অর্পিতা কথা বলা একেবারে বন্ধ করে দিয়েছে। সে শুধু মুখে মুখে এরম একটা ঘুঙানির মতো আওয়াজ করতে শুরু করে দিয়েছে। তাকে তার বাবা মা এসে কত করে ডাকে, কত কথা বলে, কিন্তু অর্পিতা মুখ থেকে টু শব্দটি করে না। আর তার সারা গায়ে যে এই দগদগে ঘা তৈরি হচ্ছে দিনের পর দিন, তাতে যে এতটা কষ্ট পাচ্ছে, তার জন্য তার কোনো ভ্রূক্ষেপ নেই। সে রীতিমতো নিজের মধ্যেই রয়েছে, আর সারাক্ষণ ওই গোঁ গোঁ শব্দ করে যাচ্ছে। সারা ঘরে গন্ধে গন্ধ, এত গন্ধ যে সেই ঘরে ঢোকা দায় হয়ে পড়ছে। দিনের পর দিন এই রকম একটা অবনতি চোখের সামনে তিলে তিলে অর্পিতার এই শেষ হয়ে যাওয়া অর্পিতার বাবা মা কিছুতেই দেখে মেনে নিতে পারছে না, অথচ তাদের করার কিচ্ছু নেই। সেই সময় সেই কামাখ্যার তন্ত্রসাধক সেখানে এসে উপস্থিত হয়। এর পরদিন যখন সেই সাধককে অর্পিতাদের বাড়িতে নিয়ে আসা হয়, সেই সাধক দেখে অবাক হয়ে যায়। সে দেখে সাথে সাথে বলে, একে তো একটা ব্যাড সোল অলরেডি করে রেখেছে পজেস। শুধু তাই নয়, এর মধ্যে মারাত্মক একটা এন্টিটিও রয়েছে। সেই সাধক তাকে বারবার জিজ্ঞাসা করে, কথা বলার চেষ্টা করে অর্পিতার সাথে। অর্পিতা একটা কথাও বলে না। লাস্টে সেই সাধক একটা দিন দেখে তিনি পুজোর একটা ব্যবস্থা করতে বলেন। হাতে খুব বেশি সময় নেই। তিনি বলেই দেন অর্পিতাকে বাঁচানো যাবে কিনা তিনিও জানেন না, কিন্তু তিনি চান অর্পিতার জীবনটা যাতে বেঁচে যায়, তার জন্য একটা পুজোর ব্যবস্থা করতে চান। তার হাতে কিচ্ছু নেই। তিনি তখন বলেন অর্পিতাকে একটা নেগেটিভ এনার্জি, যার নাম গুঙান মাসানি, চালান করা হয়েছে এবং তারই কোনো চেনা কেউ এই চালানটা করেছে, যাতে অর্পিতা আর বেঁচেই না থাকে। কারণ এই এন্টিটি যাদের ওপর চালান করা হয় তারা বেশি দিন বেঁচে থাকে না, এবং খুব বেশি দিন হয়নি, তার আগে অর্পিতাকে হয়তো শুধু ওই নেগেটিভ সোলটাই পজেস করেছিল, কিন্তু খুব কম সময়ের মধ্যেই এই এন্টিটি তাকে ক্যাপচার করে নিয়েছে। তাই তার পক্ষে বাঁচা কিন্তু খুবই কঠিন একটা ব্যাপার। এই সাধক যখন সাধনায় বসেন এবং সাধনায় বসে তিনি জানতে পারেন তাদের খুব কাছেরই কোনো আত্মীয় অর্পিতার উপর এটা চালান করিয়েছে। শুধু তাই নয়, এত কঠিন একটা এন্টিটিকে সহজে কিন্তু চালান করানো হতো না। অর্পিতাও জানতো যে এর পিছনে কে ছিল, কারণ এই যে এন্টিটিকে চালনা করা হয়েছে, গুঙান মাসানিকে যে চালনা করেছে সে এক কাপালিক, এবং সেই কাপালিকের নজর ছিল কিন্তু অর্পিতার উপর। সে হয়তো অর্পিতাকে অনেকবার প্রলোভন দেখিয়েছিল, হয়তো তাকে সাধক সঙ্গী করতে চেয়েছিল বা তাকে পেতে চেয়েছিল। এই সব কিছু অর্পিতা কিন্তু জানতো। সে তাতে সায় দেয়নি বলেই দুটো ক্ষেত্র একই হয়ে গেছে। মানে এই যে কাপালি, তার কাছেই তার রিলেটিভরা গেছে এবং সেই কাপালিক দেখেছে যে তারই সেই আকাঙ্ক্ষিত সেই মেয়েটি। তখন সে নিজে পাবে না বলে এবং তার জীবনে যেন আরও সংকট নেমে আসে, সে যাতে এই পৃথিবীতেই না থাকে, তার জন্য এই গুঙান মাসানিকে চালনা করেছে। আর যার হাত থেকে রক্ষা পাওয়ার ক্ষমতা কারোর নেই। এরপরে সেই দিনক্ষণ ঠিক হয়। একদিন পুজোর সব জিনিসপত্র আয়োজনও করা হয়ে যায়, কিন্তু যেদিনকে পুজো হবে তার আগেই এই যে সাধক ছিলেন তিনি বলে দেয় খুব চোখে চোখে রাখতে অর্পিতাকে, পারলে দরজা যেন বন্ধ করে রাখা হয়, কোনো রকমভাবে অর্পিতা যেন দরজার বাইরে বেরাতে না পারে। অর্পিতার বাবা মা বুঝতেই পারেনি যে মেয়েটার হাঁটা চলার ক্ষমতা পর্যন্ত নেই, যে একেবারে মাটিতে লুটিয়ে পড়েছে, সেই মেয়ে বাইরে বেরাবে কি করে। কিন্তু যেদিনকে পুজো হবে তার আগের দিন রাত্রিবেলা দরজাটা ভেজানোই ছিল।
অর্পিতা কোথা থেকে এত শক্তি পেয়েছে তাদের জানা নেই। সে কোনো রকমের জোরে ধারাম করে দরজাটা খুলে জোরে দৌড় লাগিয়েছে। তার বাবা মা অবাক হয়ে গেছে অর্পিতার এইরকম দৌড় দেখে। তার পিছনে পিছনে তার বাবা মা মামা সবাই দৌড়েছে। অর্পিতাকে বারবার চিৎকার করে তারা ডাকতে শুরু করে, অর্পিতা, অর্পিতা। কিন্তু অর্পিতা কারোর দিকে কোনো কর্ণপাত না করে সে দৌড়ে চলে। দৌড়াতে দৌড়াতে সে চলে যায় সোজা ট্রেন লাইনের দিকে এবং একটা চলন্ত ট্রেন এসে অর্পিতাকে ধাক্কা দিয়ে পিষে দিয়ে বেরিয়ে যায়। চোখের সামনে অর্পিতার বাবা মা দেখতে থাকে তাদের মেয়ে কেমনভাবে ট্রেনের চাকার সাথে আষ্টে পিষ্টে লেগে গেছে। এই মর্মান্তিক দৃশ্য দেখে অর্পিতার মা বাবা সেখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। তারপর তাদের সবাই জল ছেটা দিয়ে কোনো রকম বাড়িতে নিয়ে আসে। চোখের সামনে এত বড় একটা দুর্ঘটনা, তাদের আদরের প্রিয় মেয়ে এইরকম মর্মান্তিক মৃত্যু তারা মেনে নিতে পারেনি। এর বেশ কিছুদিন পর অর্পিতার বাবারও মৃত্যু ঘটে। অর্পিতার মা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। এখন অর্পিতার মা তার মামার বাড়িতে থাকে। কোনো রকমে মৃত্যুর অপেক্ষায় সে দিন গুনছে। তার প্রিয় মানুষগুলো তাকে ছেড়ে কোথায় চলে গেছে, সে চায় তাদের কাছে চলে যেতে। এই মর্মান্তিক ঘটনাটা যখন আমি শুনেছিলাম আমার সত্যি প্রচণ্ড কষ্ট হয়েছিল। আমি ভেবে পাই না মানুষ সামান্য সম্পত্তির লোভে এতটা নিচু হতে পারে। কি করে মানুষ পারে একটা ছোট্ট ফুটফুটে মেয়ের প্রাণ এভাবে কেড়ে নিতে? যা হোক, এই গল্পটা বলার পর বা ঘটনাটা শোনার পর আমার মন ভীষণভাবে ভারাক্রান্ত হয়ে পড়েছিল। আমার আর কিছু বলার মতনই ইচ্ছা ছিল না বা কথাও বলতে ইচ্ছা করছিল না। তাই আজ আর জিজ্ঞাসা করব না ঘটনাটা কীরকম লাগলো আপনাদের। শুধু প্রার্থনা করব আর যেন কারোর জীবনে এমন কষ্ট নেমে না আসে। ভগবানের আশীর্বাদে সবাই যেন অন্তত ভালো থাকে, সুস্থ থাকে, এই প্রার্থনা করি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। পরের ঘটনা নিয়ে আসব আবার রবিবার। গল্পকথার আসরে আসতে ভুলবেন না কিন্তু।